আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আবার অনেক হয়তো অবাক হচ্ছেন যে এই কথা আমি কিভাবে বললাম যে প্রণব বার্মাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়ানো উচিত। তো ভাই, এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে যে আমাদের মহামান্য স্বাধীনতা 02-2024 জঙ্গি নেতা হাসনাত আবদুল্লাহ স্যারের কথা। গত পরশুদিন উনি বলেছিলেন যে প্রণব বর্মা বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত, ইন্ডিয়াতে আক্রমণ করা উচিত, 7 সিস্টারকে 7 টুকরো করে দেওয়া উচিত, 8 টুকরো করে দেওয়া উচিত, না হলে এই হবে সেই হবে। এগুলো নিয়ে যখন গরম গরম চলছিল তখন সম্ভবত গত পরশুদিন প্রণব বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ডেকেছিলেন এবং ডেকে ওনাকে কথাবার্তা বলেছেন। এরপরে যতটুকু জানলাম যে প্রণব বর্মা ইন্ডিয়াতে ওনাদের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছেন যে এই দেশে ওনার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সুতরাং এটা দুই দেশের কূটনীতিকদের ব্যাপার, তারা কি করবেন না করবেন সেটা যেহেতু তাদের ব্যাপার। আবার গতকালকে ছিল বন্ধের দিন, এই দিনে বাংলাদেশের অ্যাম্বাসেডারকে ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর ডেকে নিয়ে গিয়ে কি বলেছেন সেইটা নিয়ে আজকে আমাদের মহামান্য হাসনাত স্যার উনি বললেন যে প্রণব বর্মাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। তার কারণ কি ভাই? একজন কূটনীতিক, সে একটা দেশের অন্য একটা দেশের কূটনীতিক, তাকে এইভাবে শিষ্টাচার বহির্ভূতভাবে লাথি মেরে বের করে দাও, গুলি করে দাও। আবার আরেকজনে যে দাঁতলা একটা পোলা আছে না, কি জানি নাম, ওই যে উমামা ফাতেমার ভাই মনে হয়, ওইটা দুটোটাই দাঁতলা একই রকম। তো ওইটা আবার কইছে যে আগামীতে লং মার্চ যেটা হবে সেটা তো ওরা খন্তা কোদাল নিয়ে আসবে, ইন্ডিয়ান এম্বাসির একটা একটা ইট খুলে নিয়ে যাবে। তো অবস্থা দৃষ্টিতে যা মনে হয় যে ইরানে আমেরিকান এম্বাসি যেভাবে জ্বালাই দিছিল আমার সেই দিকেই যাচ্ছে, এবং এটা পুরোটাই ইন্ধন দিচ্ছে সরকার। কারণ এই সব কথাবার্তা যারা বলতেছে তাদেরকে কি সরকার কি এখনো বাধা দিয়েছে বা কোনো কিছু বলেছে যে এইরকম শিষ্টাচার বহির্ভূত কথা বলা উচিত না বা আপনারা এভাবে বলবেন না, এটা সরকার বুঝবে? এগুলো তো কিছু বলে না। তাহলে কি প্রচ্ছন্নভাবে সরকারই করছে না? গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে যাবে। তো অনেকে বলেছিলেন ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে? ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে সেইটা তো আর আমার হাতের উপর না, যে আর এটা বলাও যায় না যে কোনো একটা দেশের এম্বাসি আজকেই বন্ধ হয়ে যাবে, কালকেই বন্ধ হয়ে যাবে যদি যুদ্ধ না লাগে। তবে সেটার একটা সিমটম তো সম্ভবত আজকে দেখতে পেয়েছেন, যে লং মার্চের অজুহাতেই হোক বা নিরাপত্তার ব্যাপারই হোক, যে কোনোভাবে আজকের দিনের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছে। মানে ভিসা প্রত্যাশী, ভিসা প্রাপ্তরা সব আজকে টোটাল ওদের অফিসগুলো বন্ধ, এবং ওরা বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ। কালকেও খুলতে পারে, পরশুও খুলতে পারে, বা 15 দিন পরেও খুলতে পারে। সেই অবস্থায় আজকে লং মার্চে যেভাবে ওই যে বাচ্চা বাচ্চা পোলাপাইন দেখছেন তো, এখানে একটা 10-12 বছরের সব টুপি পরা মাদ্রাসার পোলাপাইন যেভাবে ব্যারিকেড ভেঙে লাফালাফি করছে, 6 স্তরের মধ্যে 5.5 স্তর ভাঙছে, হাফ স্তর ভাঙতে দেয়নি। মানে সরকারও চাচ্ছে যে তোমরা আসো আসো আসো, এই জায়গায় আমরা ব্লক করবো, এরপর তোমরা একটা মিটিং টিটিং করে আপাতত চলে যাবে। এইভাবে কইরা তোমরা শুক্রবার হবে মেইন হিটিং পিরিয়ড, সেদিনের ভিতরে কিছু একটা ঘটবে। এদিকে আজকে যতটুকু ইনফরমেশন পেলাম যে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে যারা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে, বা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে যেসব ইঞ্জিনিয়ার যারা ভিসা নিয়ে বাংলাদেশে কার্যক্রম করছে বা চাকরি করছে, এদের সকলের পরিবার কে কোথায় থাকে, কি করে না করে, সমস্ত লিস্ট নাকি হাসনাত আবদুল্লাদের কাছে আছে। তার মানে হচ্ছে যে হিটিংয়ে আস্তে আস্তে তারা হিট হবে, তারা এটা বলা হচ্ছে, কিন্তু জানি না কি হবে। তবে ভাই সব সম্ভবের দেশ বাংলাদেশ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তো আমার এই ভিডিওটা আমার ভারতীয় যেসব ভাই বোন দেখেন তাদের কাছে আমি বলবো যে এই যে আমার দেশের মানুষ এখন যেভাবে আপনারা দেখছেন, যে যেভাবে আপনাদের ঘৃণা করছে, আপনাদের এম্বাসি খুইলা ফেলার কথা বলছে, লাথি মারার কথা বলছে, আপনার সরকারের কাছে দাবি জানানো উচিত যে আমাদের দেশে আপনাদের এম্বাসিটা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, কিছুদিন বন্ধ করে দেন। চাউল ডাল আমাদের কাছে বেচেন না, কি দরকার আছে এই 46 টাকা ধরে 50,000 মেট্রিক টন চাউল বেচার? বন্ধ করে দেন, বন্ধ করে দেন, কাঁটাতারের বেড়া লাগাই দেন, একদম প্রতি ইঞ্চি জায়গায় কোনো সব কিছু বন্ধ করে দেন। একটু দেখুক না আমার দেশের লোকজনও, দেখুক যে আপনারা ছাড়া আমরা চলতে পারি কিনা, আর আমাদেরকে ছাড়া আপনারা চলতে পারি কিনা, একটু দেখানোর দরকার।
এবং এই কারণে আমার মনে হয় একটু নিরাপত্তার অজুহাতে হইলেও আপনাদের এম্বাসি ফেম্বাসি এগুলো বন্ধ করে দিয়া একটু চুপ থাকলে তো মনে হয় যে কিছু একটা হবে। আমরাও বুঝবো, যারা আন্দোলন করতে তারাও বুঝবে, আপনারাও বুঝতে পারবেন আসলে কে কার পরিপূরক, কে কার কে দরকার। আর আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এখন রাস্তাঘাটে পালায় রয়েছে, অমুক রয়েছে তমুক রয়েছে, এই অবস্থায় আছে। তা আওয়ামী লীগ একটা গণ আত্মসমর্পণ কর্মসূচি দেওয়া উচিত, যে যার ভিতরে এক একজনের ভিতরে 17-18টা মামলা আছে। তো এই হিসাব করতে গেলে আমার মনে হয় লাখ পাঁচেক লোকের বিরুদ্ধে মামলা আছে। তারা সকলে গণ আত্মসমর্পণ কর্মসূচি দিলেই হয়, যে সবাই আত্মসমর্পণ করে যার যার মতো সবাই জেলে যাবে, পালাইয়া থেকে আর না খাওয়ার চেয়ে জেলে যাইয়া ডাইল রুটি খায়, কতদিন সরকারও খায় তারা, কতদিন আমরাও খাইতে পারি সেটাও দেখি। দুইটা গেলে হয়তো একদিন আমরা জেলখানা ভাঙ্গিয়েই বাইরে আসবো, লাখ লাখ পোলা পাই, সেদিন আরেক বিপ্লব হয়ে যাবে। এরকম একটা কর্মসূচি মনে হয় আমার দেওয়া উচিত। তার মূল কথা কিন্তু আসলে যে ভারতের প্রণব বর্মা ওনাকে যে লাথি মেরে বের করে দিবেন, এই ধরনের ঘটনা আমি পৃথিবীর আর কোনো দেশ সম্পর্কে কোনো দেশের জনগণ এভাবে বলছে কি না আমি জানি না। এখন আপনারা অনেক বলতে পারেন যে ভাই এরা জনগণ না, ভাই এরা জনগণ না তো এরা কি কুত্তা বিলাই না, এরা জনগণ, সন্ত্রাসী জনগণ আকার যাই হব, যেহেতু দেশটাই চলতেছে সন্ত্রাসী সরকারের মাধ্যমে, সে তাদের সরকার সন্ত্রাসী হবে। তো এখন প্রণব বর্মাকে আজকে লাথি মারতে চাচ্ছে, কালকে আবার আরেকজনকে লাথি মারতে চাইবে। তবে এই হাসনাত আবদুল্লাহর মাথায় কিছু আছে, কারণ সে জানে যে প্রণব বর্মা যেহেতু বলে দিয়েছে যে এই দেশ আর কাজ করতে সে ইচ্ছুক না, সুতরাং তাদের সরকার হয়তো তাকে উঠে নিয়ে অন্য কাউরে দিবে। সুতরাং সে হয়তো কালকে বলবে যে দেখছো, আমি যখন বলেছি লাথি মেরে প্রণব বর্মাকে বের করে দেওয়া উচিত, তখনই প্রণব বর্মাকে নিয়ে গেছে। আর এই হাসনাত আবদুল্লাহর 2 দিন আগে হাসনাত আবদুল্লাহর হুমকিতে যেহেতু ইন্ডিয়ার মাথা একটু নড়ছে, ওনারা যেহেতু ইয়েকে নিয়ে গেছে, কাকে, বাংলাদেশের অ্যাম্বাসেডারকে নিয়ে যে কিছু বলছে, সেটার বিপরীতে আজকে আবার হাসনাত বলল যে ওরে ডাকছো, তার আগে এরে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আমার মনে হয় আরেকটু আপনাদের স্ট্রং হওয়া উচিত। কাঁটাতারের বেড়া দিচ্ছেন, দেন, আরও দেন, আরও দেন, আরও দেন, পুরা বাংলাদেশের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেন, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যে ভারতীয় অ্যাম্বাসি সবগুলোই আসলে এখন উঠায় নিয়ে যাওয়া উচিত, অথবা আমাদের উপর একটু অর্থনৈতিক অবরোধ দেওয়া উচিত। যদি ভারতের সেই ক্যাপাসিটি থাকে যে আমাদের উপরে একটা অর্থনৈতিক অবরোধ দিতে পারবেন, যদি ক্যাপাসিটি থাকে তাহলে দেন। যদি ভারতীয়রা আপনারা মনে করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে আপনারা মারা যাবেন না বা না খেতে পেরে মরবেন না, তেমন যদি মনে করেন তাহলে একটা অর্থনৈতিক অবরোধ দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, দেখেন না কি হয়। তো আমার মনে হয় না আপনারা পারবেন। তার কারণ হচ্ছে যে আমার সম্ভবত ঢাকা শহরে এখন 13টা পারমাণবিক অস্ত্র নাকি ওই নদী নালা খালে বিলে রেডি করে রাখছে, পাকিস্তানিরা এনে দিয়েছে, এবং কয়েক হাজার জ্যামার নাকি সারা বাংলাদেশে লাগাই দিয়েছে পাকিস্তানিরা। সেটার বলে এখন আমরা বলিয়ান, আমরা 7 সিস্টার ভাঙছি। ওইদিকে আবার আপনাদের সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা, কি জানি নাম, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা, যাকে একসময় বাংলাদেশ সরকার ধরে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, তিনি ভারতে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন, সেই ভদ্রলোক এখন আবার ঢাকা শহরে ঘুরছেন। আজকে 1 মাস ধরে বিশেষ প্রটোকলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। এগুলো কিন্তু এখন কথা চাউর হচ্ছে, চলছে। সুতরাং কি হবে সেটা ভবিষ্যৎ জানে। তবে ভারতীয় সরকারও কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়। আর আমাদের হাসনাত আবদুল্লাহ তারা যেহেতু আজকের কর্মসূচি ওনাদের হিসাবে মোটামুটি সফল, এবং আমার হিসাবেও মোটামুটি সফল, খারাপও করে নাই এরা। এরা তো 5.5 স্তরের নিরাপত্তা তো ভেঙে দিছে। আর হাফ স্তরের নিরাপত্তা সম্ভবত তারা আজকেই করতে চায় না এইসব, কারণ লাথি মারবে, কোপাইবে, কিছু মারবে, এরপরে যায় হয়তো ইরানের মতন ভারতীয় দূতাবাস মুতাবাস যা আছে সবগুলোতে হয়তো আগুনও লাগাই দিতে পারে। কি করবে সেটা হচ্ছে যে তাদের বিষয়। সুতরাং আপনারা এতক্ষণ হয়তো হাসনাত আবদুল্লাহর সেই ভিডিওটা সকলেই দেখেছেন, যেখানে বলছেন উনি লাথি মেরে ভেঙে দিবেন। তো দেখেন কি হয়, আপনারাই ভালো বুঝেন, ভারতীয় যারা আছেন তারা ভালো বুঝেন, বাংলাদেশি যারা আছেন তারা ভালো বুঝেন। চলুক এভাবে, আমরা দেখতে থাকি। আজকে দিল্লিতে দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
তলব করা হয়েছিল, তাকে কেন তলব করা হয়েছিল এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কি কথা বলা হয়েছে আজকে সেটি নিয়ে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি, আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলনে একটা প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে এবং এই এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সেটা সরকারের অংশ না। কাজে সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতো। কাজে এটা এটা অনেকটাই অবান্তর। হ্যাঁ, এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে যে আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি, এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করেনি, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকলে একজনকে ডাকা হয়। এখানে বিষয়টা হচ্ছে যে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা, এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা। কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। টানাপোড়েন চলা সত্ত্বেও তিনি বলেছেন যে তারা চেষ্টা করবেন ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে। টানাপোড়েন চলা সত্ত্বেও সুসম্পর্ক কিভাবে বজায় রাখা যায় এটা আমি ঠিক জানি না, এটা হয়তো কূটনীতির ভাষা। ভারত যে কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দিল্লিতে ডেকেছে এর কারণ হলো যে কয়েকদিন ধরে ক্রমাগতভাবে ভারত বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে। এই হাসনাত আবদুল্লাহ সম্প্রতি বলেছেন যে তারা ভারতের যে 7 স্টেটস আছে, নর্থ ইস্ট 7 স্টেটস, তাদের ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের স্থান দেওয়া হবে। অত্যন্ত আপত্তিকর এই বক্তব্যের পাশাপাশি আরো অনেকেই বলেছে এবং আজকে দুপুরে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য, এবং তারা রামপুরা থেকে মার্চ করেছে এবং সেই মার্চ উত্তর বাড্ডাতেই পুলিশ ঠেকিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে ঢাকায় যে ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে আজকে ঢাকা সময় 2টায়। সমস্যা হলো ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র যে ইন্ডিয়ায় যাওয়ার জন্যই তা নয়, বরং ইন্ডিয়ার মাধ্যমে অন্য অনেক দেশে, ইউরোপের অনেক দেশে যাওয়ার জন্য ভিসা নিতে হয়। তো সমগ্র প্রক্রিয়া, চিকিৎসা, সবকিছু এই মুহূর্তে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং এর ফলে সাধারণ মানুষ যাদের ভিসাটা দরকার ছিল তারা এক ভোগান্তির মধ্যে পড়েছে। যাই হোক, কি বলেছে আমাদের দিল্লিতে ডেকে নিয়ে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে, সেখানে খুব স্পষ্টভাবে রিয়াজ হামিদুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলো প্রমাণহীন, ভিত্তিহীন এবং এই ভারত বিরোধী একটা বয়ান তৈরি করছে, বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী তারা কোনো প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে এবং তার প্রতিবাদ জানাতেই আজকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকা হয়েছিল। খুব স্পষ্টভাবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত এখনো চায় বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। ভারতের পক্ষ থেকে আরো স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ ভারতের সম্পর্কের ভিত্তি হবে 1971-এর মুক্তিযুদ্ধ। এই অবস্থায় আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি মোটামুটি এক ধরনের চুপি ছিলেন, তিনি কোনো কথা বলেননি। এদিকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন এটা যেহেতু কয়েকদিন আগে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, এটি নাকি তারই একটা কাউন্টার স্টেপ হিসেবে ভারত দেখেছে। প্রণয় ভার্মাকে ডেকে যখন বাংলাদেশের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছিল তারা মূলত শেখ হাসিনা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলছেন এবং সম্প্রতি কেউ কেউ দাবি করছেন যে হাদিকে যারা গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল তারা নাকি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে।
তো ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ব্যাপারে বারবার যেটা বলা হয়েছে সেটিই বলা হয়েছে যে শেখ হাসিনা একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে আছেন এবং তিনি তার গণতান্ত্রিক রাইটস সেখানে প্র্যাকটিস করছেন, এখানে ভারত সরকারের পক্ষ থেকে কিছু করবার নেই। আর দ্বিতীয় হলো যে অন্যান্য যে অভিযোগগুলো আনা হচ্ছে, ইনক্লুডিং এই হাদিকে গুলি করে সন্ত্রাসীরা ভারতে পালিয়ে গেছে, ভারত সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে এবং বাংলাদেশ সরকার সেই প্রমাণগুলো দিতে পারেনি, যার ফলশ্রুতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এই সম্পর্কের টানাপোড়েন অনেকেই মনে করছেন যে ভারত বাংলাদেশের এই সম্পর্কের টানাপোড়েনটি সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এই ইউনূস প্রশাসনের পক্ষ থেকে। ইউনূস রেজিম চাইছে ভারতকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে এবং তিনি অত্যন্ত খুশি হবেন যদি ভারত উত্ত্যক্ত হয়ে বাংলাদেশকে আক্রমণ করে, কারণ ডক্টর ইউনূস নানান উসিলা খুঁজতেছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে কোনোভাবে যেন বানচাল করা যায় এবং সেই বানচালের দায় আবার তিনি নিতে চাচ্ছেন না। এই জন্য তিনি নানানভাবে ভারতকে উস্কাচ্ছেন এবং বাংলাদেশকে ঘুঁটি বানিয়ে পাকিস্তান এবং তুরস্ক তাদের হিডেন এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশ ফ্রন্ট থেকে ভারতকে যতভাবে পারা যায় ডিস্টার্ব করতে, এমনকি পারলে আক্রমণ করে বসে। এবং বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি ভারতে রপ্তানি করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য। এই অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে, বাংলাদেশ ভারতের প্রত্যাশা মতো একটি ইনক্লুসিভ নির্বাচন করবে নাকি তাদের পরিকল্পনা মতো অনেক রাজনৈতিক দলকে বাদ দিয়েই তারা তাদের ইলেকশনটা করে ফেলবে, এইসব বিষয়ে নানান রকমের অনিশ্চয়তা এবং জটিলতা সৃষ্টি হয়েছে। আমাদের এখন দেখতে হবে বাংলাদেশের রাজনীতি কোন পথে যায়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাবরের পথ ধরো, আপনারা বলবেন। আমি বলবো বাবরের পথ ধরেন, আপনারা বলবেন। আমাদের একজন নোবেল বিজয়ী সরকার প্রধান ছিলেন, আমরা তাকে নিয়ে নিঃসন্দেহে গর্ব করতে পারতাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই নোবেল বিজয়ী অধ্যাপকের সরকারকে এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই ফ্যাসিস্ট সরকার হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন। কেউ কেউ ইউনূস সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস তার এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে, গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এমন মন্তব্য করা হচ্ছে। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন এমন মন্তব্যই তুলে ধরছে, যেমন লেখক, সাহিত্যিক এবং সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল এটির বাংলাদেশ শাখা একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা উল্লেখ করছে, পেন বাংলাদেশ মনে করে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন সাংবাদিককে এভাবে আটক ও গ্রেপ্তার দেখানো আইনের শাসনের পরিপন্থী এবং অগ্রহণযোগ্য। অস্পষ্ট ও কঠোর আইনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা সাংবাদিক মহলে ভয়ের পরিবেশ তৈরি করছে এবং জনগুরুত্বপূর্ণ গঠনমূলক বিতর্ক বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সাংবাদিকদের সুরক্ষায় যেই সংগঠনটি কাজ করে, সিপিজে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারাও একটি বিবৃতি দিয়েছে। এখানেও বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমকে লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। তারা এই আহ্বান জানিয়ে বলছে, একটি ঐতিহাসিক নির্বাচনের কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করার জন্য সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা গণতন্ত্রের স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার সম্পর্কে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকারের সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য সংবাদ মাধ্যমের সদস্যদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। আপনারা জানেন যে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে যেই আইনে, যে কালা কানুনের মধ্যে আটকানো হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, ঠিক সেই আইনে
আটক করা হয়েছিল 28শে আগস্টে, এবং আমার সাথে আরও অনেকে আটক হয়েছিলেন, আপনারা জানেন, অধ্যাপক থেকে শুরু করে মুক্তিযোদ্ধা পর্যন্ত। তো তখন গেটিস্টোন ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, তারা একটি নিবন্ধ প্রকাশ করেছিল সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর। তার শিরোনাম ছিল ফ্রম পিস লরিয়েট টু প্রেস জেইলার, দ্য অথরিটেরিয়ান ট্রান্সফরমেশন অফ মোহাম্মদ ইউনুস। নিশ্চয়ই বুঝতে পারছেন শুরুতে যে কথাগুলো বলছিলাম তার মোটামুটি নির্যাস এখানে রয়েছে। যে তো এখানে বলা হচ্ছে, বছরের পর বছর ধরে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান ভিন্নমত পোষণকারীদের নৃশংসভাবে নীরব করে দেওয়ার সমর্থক হয়ে উঠেছেন, যার ফলে তার দেশ সাংবাদিকদের জন্য বিশ্বের বৃহত্তম কারাগারে পরিণত হয়েছে। আজ আশ্চর্যজনকভাবে একসময় মধ্যপন্থী মুসলিম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের অনির্বাচিত সরকার একই বিপজ্জনক পথ অনুসরণ করছে। 2024 সালের ইসলামপন্থী সমর্থিত অভ্যুত্থানের পর থেকে দেশটির সংবাদপত্রের স্বাধীনতার উপর এক অভূতপূর্ব আক্রমণ প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের মিথ্যা অভিযোগে কারাগারে টেনে নিয়ে যাওয়া হয়েছে, আদালত কক্ষে আক্রমণ করা হয়েছে এবং অস্পষ্ট সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে অপরাধী করা হয়েছে। এখানে যে বলা হলো যে আদালত কক্ষে আক্রমণ করা হয়েছে সাংবাদিকদের, নিশ্চয়ই সেটিও আপনাদের মনে আছে। আমার জামিন শুনানির সময়, নিম্ন আদালতে জামিন শুনানির সময় আমার সাথে সাংবাদিকরা কথা বলছিলেন, তখন সেই সাংবাদিকদের উপরে একদল আইনজীবী, বিশেষ একটি পক্ষের আইনজীবীরা সাংবাদিকদের উপরে আক্রমণ চালায় জাজের সামনে, বিচারকের সামনে। বোঝা যাচ্ছে যে আমরা কোথায় আছি। এই কথা তো সত্য যে শুরু থেকেই এই সরকার, ডক্টর ইউনূস সরকার গণমাধ্যমকে টার্গেট করেছে। যেমন সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার হওয়ার পর বিবিসি বাংলাতে একটি রিপোর্ট বেরিয়েছিল, তার শিরোনাম ছিল আনিস আলমগীরকে আটকের মধ্য দিয়ে কি সরকার সমালোচনা বন্ধ করতে চাইছে। গণমাধ্যমের সামনে মব হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকে মবের মধ্যে ফেলা হচ্ছে, এবং গত 16 মাসে 354 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এটি আন্তর্জাতিক আরেকটি গণমাধ্যম ডয়েচে ভেলের একটি রিপোর্টের পরিসংখ্যান থেকে বলা হচ্ছে। এর মধ্যে শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, কারো কারো বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে। আর আমাদের মতো সাংবাদিকদের বিরুদ্ধে তো সন্ত্রাস বিরোধী আইন রয়েছেই চলমান। এই যে 354 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত 12 জনেরও বেশি সাংবাদিক কারাগারে রয়েছেন। এই প্রশ্ন তো উঠছে, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে আর কোনো নির্বাচিত কিংবা অনির্বাচিত সরকারের সময় অথবা নির্বাচিত সরকারের 5 বছরের মেয়াদকালেও এত সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা। মামলা হতেই পারে সাংবাদিকরা অপরাধ করলে, কিন্তু এই যে 354 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হলো, হত্যা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখ করে কজন সাংবাদিকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এই প্রায় 1.5 বছরে? আমরা নিঃসন্দেহে বলবো শেখ হাসিনা সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু যারা আটক হয়েছিলেন তাদের কাউকে হাতকড়াই পরানো হয়েছিল কেবলমাত্র, লাইফ ভেস্ট পরানো হয়নি, হেলমেট পরানো হয়নি, যেমন করে শীর্ষ সন্ত্রাসীদেরকে এসব জিনিস পরানো হয়। যেমন আমাকে পরানো হয়েছিল, সাংবাদিক আনিস আলমগীরকেও পরানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় তো আমরা এও দেখেছি, আমি নিজে অসংখ্যবার সমালোচনা করেছি, কন্টেন্ট তৈরি করেছি আপনাদের সামনে, যে শেখ হাসিনা সরকারের সময় আমি এগুলো বলেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে তৈলমর্দন ছাড়া তার কিছু ছিল না। এক শ্রেণীর সাংবাদিক যারা সেখানে যেতেন, তোষামোদি ছাড়া কিছু ছিল না, সেগুলো ছিল গোপাল ভাঁড়ের আসর।
এবং সেই গোপাল ভাঁড়ের আসর থেকে কোনো কোনো সাংবাদিকের প্রশ্নের জালে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তার রাজনৈতিক জীবনের চরম মূল্যটি দিতে হয়েছে। নিশ্চয় মনে আছে আপনাদের, একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে চাকরি পাওয়ার যোগ্য কারা, মুক্তিযোদ্ধাদের নাতিপুতি নাকি রাজাকারের নাতিপুতি বা সন্তানেরা? শেখ হাসিনা এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উত্তর দিয়েছিলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতরা যদি চাকরি না পায় তাহলে কি রাজাকারের সন্তান বা নাতিপুতরা চাকরি পাবে? এবং সেটিকেই ক্যাশ করা হয়েছিল। এইটিকে স্লোগানে রূপান্তর করে সাধারণ মানুষের সেন্টিমেন্টে আঘাত করা হয়েছিল। তারপর তো সাধারণ মানুষ নেমে এলো কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে, তার পিছনে যতই ডিজাইন থাকুক না কারণ সাধারণ মানুষ তো নেমেছে, এটি তো সত্য কথা। এবং সেটি না হলে এই অভ্যুত্থানও সফল হতো না। কিভাবে একজন সরকার প্রধান অনেক কম কিছুতে, অনেক ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে কিভাবে ফাঁদে পা দিতে পারেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা। আর সাংবাদিক নির্যাতন করে ঠিক একইভাবে নোবেল বিজয়ী অধ্যাপক তিনি নিজেও কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা সেটা তিনি নিজে ভেবে দেখবেন কিনা, অবশ্যই সেটি তার বিষয়। একটা কথা মনে করিয়ে দিই, যে যেভাবে মেলাতে পারেন, পশ্চিমারা লাদেনের মতো মানুষকে আফগান মুজাহিদ হিসেবে তৈরি করেছিল এবং সেই লাদেনের মতন আফগান মুজাহিদদেরকে কিন্তু সবশেষ বৈশ্বিক সন্ত্রাসী হিসেবেই সেই পশ্চিমাদের হাতেই প্রাণ দিতে হয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।